অনেকেই বলে যে বাচ্চাদের সাধারণত কানে পানি বেশি জমে, ব্যাপারটা কি সত্য? হ্যাঁ, আপনি যে কোশ্চেনটি করেছেন এটা অত্যন্ত ভ্যালিড কোশ্চেন যে এই রোগটা বাচ্চাদের ভিতর এই রোগটা বেশি হয়। 2 থেকে 5 বছরের বাচ্চা সবচেয়ে বেশি এই ওএমই রোগে ভোগে। তারা কিন্তু বুঝতে পারবে না। পরিবারের সদস্যরা কিভাবে বুঝতে পারবে যে বাচ্চাদের ওএমই রোগে ভুগতেছে বা ডক্টরের কাছে এখন যেতে হবে? আপনাদের কাছে যখন রোগী আসে তখন কিভাবে এই ওএমই রোগটা নির্ণয় করেন? সুপ্রিয় দর্শক, আজকে স্টুডিওতে যে রোগ নিয়ে কথা হবে সেটার নাম হচ্ছে কানে পানি জমা বা কানে আঠা জমা রোগ। মেডিকেলের ভাষায় যেটাকে বলে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, সংক্ষেপে ওএমই নামে আমরা জানি। স্টুডিওতে উপস্থিত আছি ডক্টর মেহেদী হাসান এবং আমার সাথে নাক কান গলা বিষয়ের চিকিৎসক এবং সুদক্ষ সার্জন, যিনি একাধারে একজন ডাক্তার এবং গবেষক, ডক্টর মোহাম্মদ হাসান আলী। স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ওএমই যেটাকে বলে কানে পানি জমা বা আঠা জমা রোগ, আসলে কি এই রোগে কানে পানি জমে বা আঠা জমে এরকম কিছু হয়? আসলে দেখুন, এটাকে আমরা কানে পানি জমা বা কানে আঠা জমা রোগ বলছি। যথার্থই আপনি বলেছেন যে কানে আঠার মতো, আঠার সদৃশ অথবা পানির মতো এক ধরনের জিনিস জমে, সেই জন্যই এটাকে বাংলায় পানি জমা বা আঠা জমা রোগ বলে। আর আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলি অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। পানি সত্যই জমে। কিভাবে এই পানিটা জমে বা ইনফেকশনে জমে নাকি জন্মগতভাবে জমতে পারে, কিভাবে সমস্যাগুলো হয়? আসলে কানে পানি জমা যে রোগ বা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, এটার অনেকগুলো কারণ আছে। এটা যদি আমরা নির্ণয় করতে যাই বা বলতে যাই কেন জমে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো কারণ ভাগ করতে পারি। বেসিক্যালি আপনি যদি দেখেন আমাদের কানের, আমরা যে কানটা দেখি, এই কানের কিন্তু 3টা অংশ। একটা হচ্ছে আমরা কানের যে অংশ দেখতে পাই, এটা কিন্তু খুবই সামান্য একটা অংশই দেখতে পাই। বহিকর্ণ বা পিনা যে অংশটুকু দেখতে পাই, এটা খুব সামান্য একটা অংশ। আমাদের কানের যে 3টা অংশ, একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে মাঝের অংশ, আর একটা হচ্ছে অন্তকর্ণ। তার মানে কানের 3টা পার্ট আছে, বাহিরের পার্ট, মাঝের পার্ট এবং ভেতরের পার্ট। এক একটা পার্টের এক এক রকম কাজ। এই যে পানি জমা বা আঠা জমা রোগের কথা আমরা বলছি, বেসিক্যালি এই পানি বা আঠা এটা মধ্যকর্ণে, কানের যে পর্দা পার হয়ে যে মধ্যকর্ণ শুরু হলো এবং অন্তকর্ণের আগ পর্যন্ত যে জায়গাটা, পানিটা এইখানে জমে। এবং আমাদের কানের পিছনে একটা হাড় আছে, আপনি দেখেন কানের পিছনে, কান যেখানে আছে তার পিছনে যে হাড়টি আছে, সেটাকে আমরা মাস্টয়েড বোনস বলি। এই পানিটা মাস্টয়েড বোনসে পর্যন্ত জমতে পারে এবং এর পিছনে আপনার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যদি আমি বলি, তাহলে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইনফেকশনের ভিতর আবার ভাইরাল ইনফেকশনে এই অটাইটিস মিডিয়া উইথ ইফিউশনটা বেশি হয়। তাছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও এটা হতে পারে। এবং আপনি জানেন যে আমাদের কানের যে মধ্যকর্ণের সাথে নাকের একটা সম্পর্ক আছে, এটাকে আমরা ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউব বলি। এই টিউব দিয়ে মধ্যকর্ণ এবং আমাদের নাকের পিছন অংশ, যেটাকে মেডিকেলের ভাষায় নেজোফ্যারিংস বলে, নাকের একবারে পিছনের অংশ, এই মধ্যকর্ণ এবং নাকের পিছনের অংশ এই নালী দ্বারা সংযুক্ত। যদি কোনো কারণে এই নালীটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে নালীটা ঠিক মতো কাজ করছে না, তখন আপনার মধ্যকর্ণে পানি জমতে পারে। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আছে যে অনেকেই বলে যে বাচ্চাদের সাধারণত কানে পানি বেশি জমে, ব্যাপারটা কি সত্য? হ্যাঁ, আপনি যে কোশ্চেনটি করেছেন এটা অত্যন্ত ভ্যালিড কোশ্চেন যে এই রোগটা বাচ্চাদের ভিতর প্রপেন্সিটিটা বেশি, বাচ্চাদের ভিতর এই রোগটা বেশি হয়। বাচ্চাদের ভিতর এই রোগটা হওয়ার প্রধান কারণ যদি আমরা বলি, বাচ্চারা বাই বর্ন, ওরা যখন জন্মগ্রহণ করে তখন বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই কম থাকে। এক, বাচ্চাদের ফ্লু বা ভাইরাল ইনফেকশনগুলো বাচ্চাদের বেশি হয়, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা তাদের পার্সোনাল হাইজিন ওইরকম মেনটেন করতে পারে না, বা ফুড ইনটেকের যে প্রোটিন জাতীয় খাবার বা আমরা যে ভিটামিন সি জাতীয় অন্যান্য যে খাবারগুলো শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এগুলো বাচ্চারা ঠিক মতো করতে পারে না। তাছাড়া বাচ্চাদের নাকের পিছন দিকে, আমি যেখানে বলেছি যে নাক আর কান যেই জায়গা দিয়ে সংযুক্ত, এটাকে নেজোফ্যারিংস বলে, এখানে এক ধরনের টনসিল থাকে যেটাকে নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল বলে। এটা এক ধরনের টনসিল, এটার আরেক নাম হচ্ছে অ্যাডিনয়েড। এই অ্যাডিনয়েড যেহেতু বাচ্চাদের ঘন ঘন ইনফেকশন হয়, এই ঘন ঘন ইনফেকশনের জন্য এই অ্যাডিনয়েডটা আস্তে আস্তে বাড়তে থাকে, ফুলে যেতে থাকে, বা এই মাংসটা বাড়ে। যখন এই মাংসটা বাড়ে তখন আপনার নাকের পিছনে যে সংযোগ, নাক আর কানের যে সংযোগ, যে নালীটা দ্বারা, এই নালীর উপর চাপ দেয়। আপনি একটা জিনিস জেনে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে আমাদের পরিবেশের যে প্রেসার এবং নাকের পিছনের প্রেসার এবং কানের প্রেসার সবই
একই থাকার কথা। যখন আপনার নাকের পিছনের এই মাংসটা বাড়লো, অ্যাডিনয়েডটা বড় হলো, যেহেতু বাচ্চাদের ইনফেকশন বেশি হয়, অ্যাডিনয়েডটা বা মাংসপিণ্ডটা যখন বড় হয়ে গেল, ওই নালীর উপর চাপ দিল, তখন অটোমেটিক্যালি আপনার নাকের প্রেসারের ভারসাম্যটা ঠিক থাকবে, প্রেসারের ভারসাম্য ঠিক থাকবে না, কানের ভিতর এক ধরনের নেগেটিভ প্রেসার তৈরি হবে। যখন কানের ভিতর নেগেটিভ প্রেসার তৈরি হয়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো যে আপনার কানের ভিতর এক ধরনের কোষ থাকে, গবলেট সেল থাকে, তারপর অনেক সিক্রেটরি, মিউসিন সিক্রেটরি, অনেক ধরনের কোষ থাকে, সেল থাকে। এই সেলগুলো থেকে সিক্রেশন বাড়তে থাকে, মানে যেটাকে আমরা পানি বলছি, কানের পানি বা আঠা বলছি। রাইট রাইট। এই সিক্রেশনগুলো ওখানে জমতে থাকে, ওখানে ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস আসতে পারে, ঠিক এই কারণে পানিটা ওখানে স্ট্যাসিস হয়ে যাচ্ছে। আমরা যেটাকে পানি বলছি, এই পানিটার সাথে আমরা যে পানিটা নর্মালে দেখতে পাই, এই পানির পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এই পানির সাথে আমরা যে পানির কথা বলছি, এই পানির সাথে নর্মাল পানির ভিতর পার্থক্য আছে। আমরা যে পানি বা আঠা বলছি, লোকের মুখের আসলে পানি, আসলে পানি না, না, এটা আসলে পানির মতো দেখতে, অথবা জেলের মতো দেখতে, অথবা গ্লুর মতো দেখতে, এই জন্য এটাকে আমরা পানি বলছি, মানে সাধারণভাবে মানুষকে বোঝানোর জন্য। বেসিক্যালি এখানে যে সিক্রেশনটা বা নিঃসরণটা জমা হয়, এখানে মিউসিন থাকে, তারপরে বিভিন্ন অ্যান্টিবডি IgA থাকে, লাইসোজাইম থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থাকে, ইনফেক্টিভ কিছু ম্যাটেরিয়ালস থাকতে পারে। এই জিনিসগুলো ওখানে জমে একটা ঠিক ঘন ঘন এক ধরনের আঠার মতো তরল ওখানে জমে। ডক্টর হাসান, আপনার কাছে আমাদের খুবই একটা কমন কোশ্চেন, ওএমই যে রোগটা নিয়ে আমরা আজকে কথা বলছি, কোন বয়সের রোগীদের জন্য এটা সবচেয়ে বেশি হয়? দেখুন, ওএমই সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে, বা গবেষণা হয়ে এখনো গবেষণা হচ্ছে, বা ভবিষ্যতে গবেষণা হবে। সবচাইতে বেশি এই রোগ সম্পর্কে গবেষণা করেছে জিলহিয়াস এবং তার সঙ্গীরা। তারা গবেষণা করে দেখেছেন যে এই রোগটি 2 থেকে 5 বছরের বাচ্চাদের এই রোগটি বেশি হয়। কারণ 2 থেকে 5 বছরের বাচ্চাগুলো ইনফেকশনের প্রতি তাদের একটা প্রবণতা বেশি থাকে, অ্যাডিনয়েডটা বেশি বড় হওয়ার চান্স থাকে, এই জন্য এই রোগটা এই বয়সে বেশি। আমাদের আরো কিছু জানার আছে, যেমন হচ্ছে যে শুধু কি ইনফেকশন থেকেই হয়, অ্যালার্জি বা পরিবেশের কোনো ফ্যাক্টরকে এর সাথে জড়িত না? জি জি, আপনি ঠিক বলেছেন যে অন্যান্য কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, অন্যান্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে জন্য এই ওএমই হতে পারে। যেমন আপনার যাদের অ্যালার্জিক প্রন বেশি, যাদের পারিবারিকভাবে একটা অ্যালার্জির হিস্ট্রি আছে বা অ্যাজমেটিক হিস্ট্রি আছে, বা মায়ের অ্যালার্জি আছে, সেখান থেকে বাচ্চার অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির সমস্যা আছে, এদের বেশি হয়। কারণ অ্যালার্জিক কন্ডিশনে বা ধুলাবালির ভিতর যে সমস্ত বাচ্চারা থাকে, বা কন্টিনিউয়াস দেখবেন যে কিছু কিছু বাচ্চা আছে আমাদের গ্রামগঞ্জের বাচ্চারা, যার মায়েরা বাচ্চাদের ঠিকমতো যত্ন নিতে পারে না বা ওই দিকে খেয়াল করে না, ফলে বাচ্চাদের ঘন ঘন সর্দি লাগছে, ইনফেকশন হচ্ছে। তাদের অ্যাডিনয়েড, নাকের পিছনে যে মাংসপিণ্ডের কথা বলছি, এই মাংসটা আস্তে আস্তে বড় হয়। এগেইন যখন আপনার মাংসপিণ্ড বাড়ে, তখন ইউস্টেশিয়ান টিউব বা ওই টিউবের উপর চাপ দেয়, তখন সিক্রেশনগুলো স্ট্যাসিস হয়, কানের ভিতর পানি জমে যায়। তারপরে কিছু কিছু বাচ্চা আছে যারা জন্মগতভাবে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, তাদের ক্রানিওফেশিয়াল অ্যাবনর্মালিটি আমরা বলি, যে যাতে নাক কান গলার ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় নাই, তাদের কিন্তু ওএমইটা বেশি হয়। যেমন বাংলাদেশে কমন একটা ক্রানিওফেশিয়াল অ্যাবনর্মালিটি যেটা হয়, বা জেনেটিক ডিজিজ আছে, যেটাকে আমরা ডাউন সিনড্রোম বলি। এই ডাউন সিনড্রোমের বাচ্চাদের, অনেক বাচ্চা ডাউন সিনড্রোমের বাচ্চা কিন্তু বাংলাদেশে আছে, এই ডাউন সিনড্রোমের বাচ্চাদের আপনার এটা বেশি হয়। অথবা কারো কারো দেখবেন যে আপনার জন্মের সময় তাদের ঠোঁটটা কাটা আছে, অথবা মুখের তালু কাটা আছে, ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট, অথবা আমাদের আলজিব্বা যেটাকে আমরা সফট প্যালেট, আলজিব্বা এবং তার পিছনে ওই জায়গা কাটা আছে। যখন এই জায়গাগুলো কাটা থাকে, তখন আমাদের ওই যে ইউস্টেশিয়ান টিউবের কথা আমি বলছি, এই টিউবের চারপাশ দিয়ে কিছু পেশি আছে, যে পেশিগুলো এই ইউস্টেশিয়ান টিউবের প্যাটেন্সিটা রক্ষা করে। যখন আপনার ওই মাসেলগুলো ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউব, যে টিউবটা কানের সাথে সংযুক্ত, এই টিউবটার প্যাটেন্সি বা এই টিউবটা যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন হয় আপনার কানে পানি জমে। তারপরে কিছু কিছু বাচ্চা বা বড়দেরও, আমি আরেকটা কথা আপনাকে বলি, যে এই ওএমই রোগটি যে শুধু বাচ্চাদের হয় তা কিন্তু না, এটা বড়দেরও হতে পারে। এমনকি যদি আমরা বলি যে কোনো 60 বছরের কোনো মানুষ, 60 বছর বয়স একজন মেল মানুষ, তার এক কানে পানি জমেছে এবং 1 মাস ধরে ট্রিটমেন্ট করা হচ্ছে, এই ট্রিটমেন্ট করার ফলে তার পানিটা ভালো হচ্ছে না, তখন আমাদের বইপত্রে কিন্তু লেখা আছে, বা আমরা তখন এটাকে বলি দিস ইজ ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, বা নাকের পিছনে ক্যান্সার। যতক্ষণ পর্যন্ত না আমরা প্রমাণ করতে পারবো যে এটা ক্যান্সার না, ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের ধরে নিতে হবে এটা ক্যান্সার।
ক্যান্সার। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন করতেই হবে। যারা বয়স্ক রোগী আছে তারা হয়তো নিজেরা বুঝতে পারবে যে তার কানে সমস্যা হচ্ছে বা কানে কোনো একটা প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু আপনি যে বললেন যে 2 থেকে 5 বছরের বাচ্চা সবচেয়ে বেশি এই ওএমই রোগে ভোগে, তারা কিন্তু বুঝতে পারবে না। তাহলে তাদের পরিবারের যে সদস্য আছে তারা বুঝতে পারবে। পরিবারের সদস্যরা কিভাবে বুঝতে পারবে যে বাচ্চাদের ওএমই রোগে ভুগতেছে বা ডক্টরের কাছে এখন যেতে হবে? আপনি খুবই একটা কার্যকারী কোশ্চেন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, যে মায়েরা কিভাবে বুঝবে? বাচ্চারা তো ঠিকমতো বলতে পারে না, 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা এত ঠিকমতো বলতে পারে না যে কিভাবে তার কানে পানি জমেছে। তাহলে কিছু লক্ষণ দেখা দিবে, যেই লক্ষণ দিয়ে মায়েরা বুঝবে বা বাবারা বুঝবে বা কেয়ার গিভাররা যারা টেক কেয়ার করে বাচ্চাদের তারা বুঝবে যে তার কানে পানি জমছে বা জমতে পারে। কমন উপসর্গ হিসেবে আমরা যেটা কমন উপসর্গ, প্রথমে যদি আমরা বলি যে বাচ্চাগুলো প্রথমে কানে কম শুনতে থাকবে। আমি বলেছি সাউন্ড কিন্তু প্রথমে বহিকর্ণে, সেখান থেকে মধ্যকর্ণে, সেখান থেকে অন্তকর্ণে যায়, সেখান থেকে ব্রেনে যায়, ফলে আমরা শুনি। যখন আপনার মধ্যকর্ণে একটা বাধা তৈরি হয়ে গেছে, ওখানে পানি জমে গেছে, তখন সাউন্ড কিন্তু পাস করতে চাইবে না। নর্মালি যে ফ্লেক্সিবল একটা মিডিয়া ছিল, হ্যাঁ, প্রথমে যে ফ্লেক্সিবল একটা মিডিয়া ছিল, এই মিডিয়াটা নেই, ফলে সাউন্ডটা যেতে পারছে না, ফলে বাচ্চাগুলো কানে কম শুনবে। দেখা যাবে মায়েরা বাচ্চাকে ডাকবে, রেসপন্স করবে না। আচ্ছা, দেখা যাবে যে স্কুলে টিচাররা বলবে যে আপনার ছেলে বা আপনার মেয়ে, আমরা কোশ্চেন করি, ও কোশ্চেন আনসার অমনোযোগী যেটাকে বলে। ঠিকই বলেছেন, এই বাচ্চাগুলোর স্কুল পারফরমেন্স কমে যাবে, আস্তে আস্তে কমতে থাকে। কেননা আপনি যদি না শুনেন যে টিচার কি পড়াচ্ছে, ইংরেজি কি পড়াচ্ছে, ম্যাথ কি পড়াচ্ছে, যদি এই জিনিসটা সে বুঝতে না পারে, তাহলে সে তো ওই অনুসারে সে নর্মাল ইন্টারাকশন হবে না। এবং যদি কানের ভিতর পানি জমে, তাদের স্পিচ এবং ল্যাঙ্গুয়েজে বাচ্চাদের সমস্যা হবে, তাদের কথা বলতে। কারণ এই বয়সে কিন্তু ব্রেনের ক্রিটিক্যাল ডেভেলপমেন্টগুলো হয়, যখন সে কানে ঠিক মতো শুনতে পারছে না, ফলে পরিবেশ থেকে যে সাউন্ডগুলো আসছে বা পারিবারিক যে সাউন্ডগুলো, এই সাউন্ডগুলো সে ঠিক মতো নিতে পারবে না, ফলে তার কথা বলার স্টাইলটা বা কথা বলা ফ্লুয়েন্সিটা এটা তার তৈরি হবে না। আর একটা জিনিস, যদি কানের ভিতর পানি জমে, তাহলে এক কানে পানি জমলো বা 2 কানেই পানি জমলে কিন্তু বাচ্চাদের মাথা ঘুরতে পারে, ফলে ভার্টাইগোর সম্পর্ক আছে। হ্যাঁ, পেশেন্টের ভার্টাইগো হতে পারে। যদি কোনো বাচ্চার ভার্টাইগো হয়, বাচ্চা তো আর বলতে পারবে না যে আমার ভার্টাইগো হচ্ছে, আমার মাথা ঘুরছে, এটা বলতে পারবে না। বাচ্চারা কি করবে? বাচ্চারা দেখা যাবে যে সারাদিন এক জায়গায় বসে থাকতে চায়, ফ্লোরে একটা জায়গায়। কারণ আপনি যদি মাথা ঘোরা অবস্থায় কিন্তু আপনি হাঁটাচলা করতে পারবেন না, পড়ে যাবে। তখন বাচ্চারা দেখা যাবে যে ফ্লোরের এক জায়গায় শুয়ে আছে, অথবা মায়ের সাথে মা কোলে নিতে চাচ্ছে, সে উঠতে চাচ্ছে না, মায়ের পা ধরে বসে আছে। হ্যাঁ, যেহেতু সে যে উপরে উঠতে যায় তার মাথা ঘুরে, সেই জন্য সে একটা জায়গায় ক্লামজিনেস, সে একটা জায়গায় চুপটি মারে বসে থাকতে চাইবে, ঠিক আছে। অথবা কানের ভিতর সে যখন এক ধরনের, এই কানে পানি জমলে এক ধরনের কানের ভিতর শব্দ হতে পারে, যেটাকে আমরা টিনিটাস বলি, বা অ্যাবনর্মাল সাউন্ড হতে পারে। বাচ্চারা যখন দেখে যে আমার কানের ভিতরে এক ধরনের শব্দ হচ্ছে, বাচ্চারা তখন এলোমেলো আচরণ করতে পারে, রিঙ্গিং সাউন্ড, ঝিঝি পোকার বিভিন্ন ধরনের ডাকতে পারে, আপনার ঝিঝি পোকার মতো ডাকতে পারে, বাসের শব্দ, শো শো বো, বিভিন্ন টাইপের শব্দ কানের ভিতর হতে পারে। যখন এই শব্দটা হয়, তাকে কন্টিনিউয়াস তার কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটাচ্ছে, কন্টিনিউয়াস তাকে হ্যামারিং করছে, কন্টিনিউয়াস তাকে একটা বিপদের ভিতর ফেলে দিয়েছে, তখন এই বাচ্চাগুলো সোশ্যালি একটা সামাজিকভাবে, পারিবারিকভাবে একটা অদ্ভুত আচরণ করতে থাকবে। তো এই লক্ষণগুলো যখন বাচ্চাদের ভিতর থাকে, যে সে শুনতে পাচ্ছে না, বা তার স্কুল পারফরমেন্স খারাপ, তার স্কুল টিচার তাকে বলেছে যে সে আমরা ডাকলে সেরকম অমনোযোগী, যেমন রেসপন্স করে না, তো আইকিউ লেভেলটা কমে যাচ্ছে, এই জিনিসগুলো যখন হবে, তখন বাচ্চার মায়েরা প্রথম সন্দেহ করতে পারে, না হয়তো আমার বাচ্চার কানে পানি জমতে পারে। ওএমই যে রোগটা, এটার সাথে কি কোনো সিজনের ভ্যারিয়েশন আছে, যে শীতের দিন বেশি হয় নাকি গ্রীষ্ম বা বর্ষা বেশি হয়? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন যে এখানে সিজনাল ভ্যারিয়েশন আছে। দেখা যায় যে শীতকালে এই রোগটা গরমকাল থেকে, সামার থেকে উইন্টারে এই রোগটা দ্বিগুণ হয়ে যায়। তার কারণ হলো শীতকালে দেখবেন যে ফ্লুগুলো বাড়ে, ইনফ্লুয়েঞ্জাগুলো বাড়ে, ভাইরাল ইনফেকশনগুলো বাড়ে। যখন ভাইরাল ইনফেকশন বাড়ে, তখন আপনার শীতকালে অ্যাডিনয়েডটাও একটু বৃদ্ধি পায়, এই জন্য, বা অ্যালার্জির প্রকোপটা শীতকালে বাড়ে, এই জন্য শীতকালে এইটা বেশি হয় অন্য সিজন থেকে। মানে শীতের সময় গার্জিয়ানকে একটু বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, শীতকালে সতর্ক থাকতে হবে বেশি। তো আমাদের এই যে ওএমই রোগটা, এটাকে শুধুই পানি জমতে পারে না, এর থেকে অন্য কোনো ধরনের ইনফেকশন টার্ন করতে পারে? হ্যাঁ, যখন এইটা প্রথমে যে পানিটা জমে, এই পানিটা প্রথম দিকে একদম এর ভিতর ইনফেকশন নাও থাকতে পারে, একদম অ্যাসেপ্টিক থাকতে পারে। অ্যাসেপ্টিক
ইউজুয়ালি হয়। এরপরে যখন আপনার এখানে ব্যাকটেরিয়া কলোনাইজেশন হয়, কারণ আপনি জানেন যে তার পিছনেই যে এই যে অ্যাডিনয়েডের কথা বলছি, নাকের পিছনে মাংস, এখানে ব্যাকটেরিয়া এখানে বসবাস করে। বিভিন্ন ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেগুলো রোগ করে এই ব্যাকটেরিয়াগুলো থাকে। যখনই দেখে যে মধ্যকর্ণে তার কাজ ঠিক মতো করছে না, ওখানে কিছু মিডিয়াম তৈরি হয়েছে, কিছু জিনিস ওখানে আছে যেখানে আমরা গেলে বংশবৃদ্ধি করতে পারবো, ব্যাকটেরিয়াগুলো গ্রোথ করার জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট পাবে, তখন ওইখানে ব্যাকটেরিয়াগুলো গিয়ে ইনফেকশন করবে। তখন ওএমইটা এওএম বা অ্যাকিউট ওটাইটিস মিডিয়ায় কনভার্ট হবে। অ্যাকিউট ওটাইটিস মিডিয়া যে তখন ইনফেকশন হবে, পেশেন্টের প্রচন্ড ব্যথা হবে, তখন পেইন নিয়ে আসবে, জ্বর নিয়ে আসবে, ব্যথা হবে, জ্বর হবে, পেশেন্ট খেতে চাবে না, কান এত বেশি ব্যথা, অল টাইম চিৎকার চেঁচামেচি করতে থাকবে, এই ধরনের সমস্যা তখন হতে পারে। তার মানে এই পেশেন্টটা কানেও কম শুনবে, আবার ব্যথা শুরু হয়ে যাবে, সাথে জ্বরও থাকতে পারে, সাথে জ্বর থাকবে। এই যে কানে ব্যথা নিয়ে আসলো ওএমইর পেশেন্টটা, সে যদি সতর্ক থাকতো তাহলে হয়তো বা আসতে হতো না। এখন কি করণীয়? যে কানে যদি ব্যথা শুরু হয়ে যায়, তার আগে হিস্ট্রি আছে যে নাকে ঠান্ডা লাগছিল বা কানে একটু কম শুনতো। দেখুন, কানে যদি ইউজুয়ালি যখন কানে এওএম হয়, আমরা যেটা বলছি যে জ্বর হয়, ব্যথা হয় ওএমই থেকে, এই রোগটা ইউজুয়ালি আপনার ঠান্ডা লাগার 3 থেকে 4 দিন পরে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব, 3 থেকে 4 দিন পরে ইউজুয়ালি এই ইনফেকশনটা হয়। এবং এই ইনফেকশনে শুধু সাধারণ কিছু নিয়ম কানুন, যে ঠান্ডা থেকে বিরত থাকবে বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, অ্যান্টিবায়োটিকের তেমন প্রয়োজন নাই। কারণ বলা আছে যে আমরাও দেখি, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখি যে 1 সপ্তাহের ভিতর, আমি বলছি যে ওএম এর যে কমপ্লিকেশনটা হলো, কমপ্লিকেশনটার কথা বলছি, কিন্তু এওএম এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওএমই হয়তো থেকে যাবে, কিন্তু যে ইনফেকশনটা হলো, ইনফেকশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 88% ক্ষেত্রে 7 দিনের ভিতর অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে ডাবল ওরসেনিং সাইন আমরা বলি, যে ব্যথা বাড়ছে, আজকে যে ব্যথা ছিল কালকে সেই ব্যথাটা আরো বেড়ে গেল, অনেক বেড়ে, ঠিক আছে, এটাকে আমরা বলি ডাবল ওরসেনিং সাইন, তখন ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই অনুসারে ডাক্তারের পরামর্শ অনুসারে অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ খেতে হবে। এটা কি এমন পর্যায়ে যেতে পারে যে কান দিয়ে পুষ পড়া রোগ যেটাকে বলে, বা কানে পেকে যাওয়া রোগ, এরকম কিছু হতে পারে? যখন ইনফেকশনের মাত্রা আস্তে আস্তে বেড়ে যায় মধ্যকর্ণে, তখন টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, যেটা পর্দার উপর আলটিমেটলি প্রেসার দিবে, পর্দার উপর যখন প্রেসার দিবে, পর্দার যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালী ঠিকমতো কাজ করবে না, আর ইনফেকশন তো আছেই, এই ইনফেকশনের জন্য কানের পর্দা ছিদ্র হয়ে যাবে। তখন যেহেতু ইউস্টেশন টিউব, আমরা যে অডিটরি টিউবটার কথা বলছি, মধ্যকানের সাথে কানের সম্পর্ক, ওই দিক দিয়ে যেতে পারছে না, ওই জায়গাটা একটা অবস্ট্রাকশন আছে, ওখানে একটা বন্ধ আছে, তখন এই দিক দিয়ে কানের বাইরের অংশ মেমব্রেনটা পর্দাটা ছিদ্র হয়ে এই দিক দিয়ে পানি বের হইতে থাকে। মানে হচ্ছে শুরুতেই যদি গার্জিয়ান সতর্ক থাকে বা শুরুতেই যদি ট্রিটমেন্টটা নেয় বা ঘরোয়া চিকিৎসাও যদি নেয়, তাহলে কানের পাকা রোগ বা কানে ব্যথা রোগ থেকে সে কিন্তু পরিত্রাণ পেতে পারে। রাইট, সতর্কতাই সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে যখন রোগী আসে, তখন কিভাবে এই ওএমই রোগটা নির্ণয় করেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের এই রোগ নির্ণয় করতে হলে আমাদের একটা স্ট্রং সাসপিশন, মানে আমাদের প্রথমে সন্দেহ করতে হয় যে এই বাচ্চার ওএমই হতে পারে। এই সন্দেহের জন্য আমরা যদি বাচ্চা রোগের ইতিহাস দিতে পারে, হিস্ট্রি দিতে পারে, তাহলে আমরা বাচ্চার কাছ থেকে তথ্য নিই। আর বাচ্চা যদি না দিতে পারে, তাহলে বাচ্চার সাথে যে অ্যাটেন্ডেড, বাবা মা এসেছে বা খালা ফুপু নানি যারাই এসেছে, গার্জিয়ান যারা এসেছে, গার্জিয়ানদের কাছ থেকে আমরা রোগের তথ্যটা নেই। এই রোগের তথ্যের ভিতর রোগী কতদিন ধরে সমস্যা আছে, কি কি সমস্যা হচ্ছে, এগুলো আমাদেরকে বললো। এরপর আমাদের সন্দেহটা আরো চূড়ান্ত হলো, এরপরে আমরা কান পরীক্ষা করি। পরীক্ষার ভিতর, ক্লিনিক্যাল পরীক্ষার ভিতর আমরা প্রথমে অটোস্কোপ দিয়ে কানের পর্দাটা দেখি, যেহেতু আমরা ভিতরে মধ্যকর্ণ বা অন্তঃকর্ণ দেখতে পারবো না, কারণ টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা হচ্ছে বহিকর্ণ এবং মধ্যকর্ণের মাঝেও একটা বাধা, ব্যারিয়ার। তার এই পর্দার কন্ডিশন দেখে আমরা কিন্তু ধরতে পারি যে কানের ভিতরে ওএমই হতে পারে। পর্দায় আমরা দেখি যে পর্দাটার যে নর্মাল যে শাইনিনেস, পর্দার নর্মাল যে চকচকে ভাব, এটা থাকবে না, পর্দাটা অনেকটা ডাল হয়ে যাবে। অথবা মধ্যকানে পানি জমছে, পর্দার ভিতর দিয়ে আপনি ওই পানিটা বাবলের মতো দেখা যায়, বুদবুদের মতো পানিটা দেখতে পারবেন। অথবা তার ভিতরে একটা গ্রিনিশ অথবা ব্লুইশ এক ধরনের ফ্লুইড যে জমে আছে, এটা একটু এক ধরনের বোঝা যাবে। এক্সপার্ট আই দেখতে পারবে, যারা আপনার বিশেষজ্ঞ ডাক্তার অথবা যারা এই কাজ করেন নাক কান গলা নিয়ে, তারা বুঝতে পারবেন। ঠিক আছে, ওই অবস্থা দেখলে। এবং কানের পর্দার চারপাশে যে একটা রাউন্ড অ্যানুলাস থাকে, ওইটাকে আমরা অ্যানুলাস বলি, চারপাশে যে গোল যে জায়গাটা, ওইটা নর্মালি একটাই থাকে, কিন্তু ওএমই হলে এই জিনিসটা দুইটা হইতে পারে, অ্যানুলাস, ডাবল অ্যানুলাসের মতো দেখা যেতে পারে। এবং কানের পর্দাটা, যেহেতু কানের ভিতর নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, কানের পর্দাটা ভিতরের দিকে চুপসে যেতে পারে, এটা একটা ফাইন্ডিংস হতে পারে। আবার পানি ভিতর, নেগেটিভ প্রেসার জন্য ভিতরের দিকে চলে গেছে, যখন অনেক বেশি পানি জমে, তখন আবার বাইরের দিকে ফুলে আসতে পারে, বালজিংটা চলে আসতে পারে। কেননা পানি সে তো অ্যাকোমোডেট
অ্যাকোমোডেট করতে পারছে না। আচ্ছা, আপনার মধ্যকর্ণ মাত্র 1 ml, সবকিছু মিলিয়ে 1 ml পানি ধরে রাখতে পারে। যখন এর থেকে বেশি জমে যায় তখন পর্দাকে অটোমেটিক্যালি যেদিকে মানে রেজিস্ট্যান্স কম সেদিকে চলে আসতে হবে। প্রেসার ক্রিয়েট করবে। এই একই জিনিস আমরা অটোস্কোপে দেখতে পারি, ঠিক একই ফাইন্ডিংস আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, আচ্ছা, ঠিক একই জিনিস আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখতে পারি, ক্যামেরার মাধ্যমে দেখতে পারি। এরপরে বাচ্চার যে কানে শুনতে অসুবিধা হয় বা ভয়েসের সমস্যা হয়, সেই জন্য আমরা ফ্রি ফিল্ড ভয়েস টেস্টিং করতে পারি। আচ্ছা, এই রোগীগুলোর শ্রবণ শক্তির ঘাটতি থাকে, তাদের হেয়ারিং লস থাকে, এই জন্য আমরা পিটিএ, পিওর টোন অডিওমেট্রি এবং ইম্পিডেন্স করি। পিওর টোন অডিওমেট্রি করলে আমরা দেখি যে তার শ্রবণ শক্তিটা লস হয়েছে। কেন শ্রবণ শক্তিটা লস হয় এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। একটা ফ্লুইড থাকবে, মধ্যকর্ণে পানি থাকে, সেই জন্য বহিকর্ণ থেকে মধ্যকর্ণ দিয়ে পানিটা পাস করে যেতে পারে না, এই জন্য তার শ্রবণ শক্তিটা লস হয়। এবং এই পিটিএতে শ্রবণ শক্তি লস কিন্তু 0 থেকে 54 ডেসিবেল পর্যন্ত লস হতে পারে। লসটা কিন্তু হিউজ হতে পারে। তার এত পরিমাণ যদি লস থাকে, বাচ্চারা স্বাভাবিকভাবেই সে সামাজিকভাবে বিকাশ তার ঠিক মতো হবে না এবং স্কুল পারফরমেন্স স্বাভাবিকভাবেই কমে যাবে। এবং আমরা যে ইম্পিডেন্স করে বেসিক্যালি মধ্যকর্ণের প্রেশারটা দেখি, যে মধ্যকর্ণের প্রেশারটা কীরকম আছে। ইম্পিডেন্সে আমরা নর্মাল যে কার্ভটা থাকে, এটা একটা পিরামিডের মতো একটা কার্ভ থাকে বা সাইনুয়াস এরকম একটা কার্ভ থাকে। কিন্তু যদি ওএমই হয়, নেগেটিভ প্রেশার থাকে, তাহলে এটা একটা ফ্ল্যাট টাইপ বি টাইপ ফ্ল্যাট চলে আসে। এমনকি টাইপ সিও থাকতে পারে যদি ইউস্টেশিয়ান টিউব, যে ওই অডিটরি টিউবের কথা বলছি, এটা যদি ডিসফাংশন থাকে। এরপরে আমরা একটা ন্যাজোফ্যারিংসের গলার একটা এক্সরে করতে পারি। এক্সরে করে আমরা দেখবো যে নাকের পিছনে মাংসটা, অ্যাডিনয়েড নামে যে মাংসটা, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। এই মাংসটা বাড়া থাকতে পারে, যেটা নিয়ে ধারণা করতে পারি যে এইটা প্রেসার দিয়েছে ইউস্টেশন টিউবে, এই জন্য মধ্যকর্ণে পানি জমেছে। আমরা এর বাইরে এমআরআইও করতে পারি। এমআরআই করলেও দেখা যাবে যে না, কানেও পানি দেখা যাবে, নাজোফ্যারিংসে যে মাংসপিণ্ড বেড়েছে এটাও দেখা যাবে। তো স্বাভাবিকভাবেই তো পেশেন্ট এমআরআই বা এরকম হায়ার ইনভেস্টিগেশন করতে চাবে না, সেক্ষেত্রে আমরা অটোস্কোপের মাধ্যমে স্বাভাবিকভাবে এটা করতে পারি। অবশ্যই অটোস্কোপের মাধ্যমে তো আমরা করতে পারি। তো আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল, কিভাবে এই ওএমই ট্রিটমেন্টটা করবে বা কিভাবে আমরা আগাবো ট্রিটমেন্টের দিকে, আমি আরেকটু বলি। সেটা হচ্ছে ওএমই যেটা, এটা কিন্তু একটা হিউজ হেলথ হ্যাজার্ড। আচ্ছা, এটি সারা পৃথিবীতে এই রোগটা ডে বাই ডে বাড়তেছে। যেমন পৃথিবীতে অনেক রোগ আছে কমে যায়, এই রোগটা কিন্তু বাড়ছে। বিভিন্ন কারণ হতে পারে, আমরা ওদিকে না যাই। প্রত্যেকটা বাচ্চা তাদের লাইফে বা প্রত্যেকটা মানুষ তাদের লাইফে 3 বছরের ভিতর প্রায় 80% বাচ্চা তাদের জন্মের 3 বছরের ভিতর একবার, 1 থেকে 3 বছরের ভিতরে, 3 বছরের ভিতর সে একবার হোক আর সেভারাল টাইমস হোক, এই ধরনের ওএমইতে আক্রান্ত হতে পারে। প্রায় 80% বাচ্চা তাদের লাইফে 3 বছরের ভিতর কিন্তু এই অ্যাটাকটা তাদের হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এবং একটা ইউএস এর গবেষণা আছে, আমেরিকাতে ওরা প্রত্যেক বছর নিয়ার অ্যাবাউট $5 বিলিয়ন এই ওএমইর চিকিৎসার পিছনে ব্যয় করে। দিস ইজ হিউজ। তাহলে আমরা এই ট্রিটমেন্টের কথা যদি চিন্তা করি, ট্রিটমেন্টে আমরা কিছু পেশেন্টের সাথে কাউন্সিলিং বা পেশেন্টের মায়েদের সাথে কাউন্সিলিং করতে পারি। মায়েদের কিছু হেয়ারিং ট্যাকটিক্স, মানে বাচ্চা যেহেতু কানে শুনতে পারে না, শোনাটা কিভাবে ইমপ্রুভ করা যায়, উন্নত করা যায়, এইটা আমরা মাদেরকে শেখাতে পারি। আরেকটা যে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট, মানে ওষুধের মাধ্যমে কিছু চিকিৎসা করতে পারি, আবার কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। এটা নির্ভর করে আমরা কখন কোনটা করব। আমরা মায়েদের সাথে কাউন্সিলিং করতে পারি। বেসিক্যালি এই রোগটা মেডিকেল রিসার্চ কাউন্সিল অফ ইউকে, মানে যুক্তরাজ্যের, ওরা একটা টার্গেট থেরাপি ঠিক করেছে। হ্যাঁ, টার্গেট হচ্ছে ট্রায়াল ফর অল্টারনেটিভ ট্রিটমেন্ট। তাহলে 3 মাস পর্যন্ত আমরা ওয়াচফুল ওয়েটিং করতে পারি, যে বাচ্চাকে আমরা দেখে দেখে রাখবো যে রোগটা কি বাড়ছে না কমছে। 3 মাস পর্যন্ত আমরা এই ওয়াচফুল ওয়েটিং করতে পারি। 3 মাস পরে আমরা সার্জারির জন্য আরো 3 মাস ওয়েট করতে পারি, যে আসলে কি সার্জারি করে এই পানিটা বের করার প্রয়োজন আছে কিনা। দেখা গেছে নিয়ার অ্যাবাউট 90% বাচ্চারা 6 থেকে 9 মাসের ভিতর অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ইন দ্য মিন টাইম বাচ্চাদের যে হেয়ারিং লসটা আছে, আপনি 3 মাস, 6 মাস বা 9 মাস পর্যন্ত ওয়েট করলেন। ওয়েট করার পরে কিন্তু বাচ্চা তো শুনতে পাচ্ছে না, তার স্কুল পারফরমেন্স খারাপ হচ্ছে বা বিভিন্ন। তাহলে বাচ্চাদের কিভাবে শোনাটাকে কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন? তাহলে আমরা কিছু জিনিস করতে পারি, যেটা বাসায় করতে পারি, ঘরোয়াভাবেই করতে পারি। সেটা হচ্ছে এক হলো যে আপনি অ্যালার্জি প্রিভেনশন করলেন, ইনফেকশন প্রিভেনশন করলেন, বাচ্চাদের যাতে ঘন ঘন ঠান্ডা না লাগে। তারপরে বাচ্চাদের আপনি পুষ্টিকর খাবার খাওয়াইলেন, ভিটামিন সি জাতীয় খাবার দিলেন, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা একটা করলেন। আরেকটা তার হেয়ারিং ট্যাকটিক্স, যে বাচ্চাদের সাথে যখন কথা বলবেন তখন আপনি বাচ্চাদের মনোযোগটা আপনাকে আকর্ষণ করতে হবে। আচ্ছা, যে বাচ্চাটা শুধু আপনার কথাই শুনছে, তা
এইরকম ভাবে বাচ্চাকে অ্যালার্ট করলেন। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড থাকে, মনে করেন টিভি চলছে, টিভিটা রেডিও চলছে বা অন্য সাউন্ড, যেখানে মোবাইলে গান চলছে এক জায়গায়, এই জিনিসগুলো বন্ধ করে দিয়ে তারপর বাচ্চার সাথে কথা বললেন, তাহলে কিন্তু বাচ্চা আপনার কথা পরিষ্কার শুনতে পাবে। যদি কম শুনতে পায় তাও শুনতে পাবে কিন্তু। তারপরে আপনার অনেক সময় বাচ্চা ভিডিও গেমস আসক্ত হয়, দেখা যাচ্ছে আমি বাচ্চার সাথে কথা বলছি, বাচ্চা ভিডিও গেমস দেখছে, তখন তো বাচ্চা শুনতে পাবে না। তাহলে বাচ্চাদেরকে ওই পরিমাণ মোটিভেশন দিতে হবে যে বাবা আমি তোমার সাথে এখন কথা বলতে চাই, তোমার সাথে আমি পড়ালেখা নিয়ে আলোচনা করতে চাই অথবা অন্যান্য ব্যাপার নিয়ে গল্প করতে চাই, এগুলো সব বন্ধ করো। মানে এই পারিবারিক শিক্ষাটা আপনি বাচ্চাদেরকে দিতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি যদি তাতেও আমি বলেছি যে এটা 9 মাস পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। এই সময়টা কি কোনো মেডিকেল ট্রিটমেন্ট চলতে থাকবে? এই জন্য আপনি মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারেন। মেডিকেল ট্রিটমেন্টের ভিতর আপনি এক হলো হেয়ারিং যদি উন্নতির সাথে সাথে করতে চান, হেয়ারিং এইড ব্যবহার করতে পারেন। আচ্ছা, হেয়ারিং এইড একটা ট্রিটমেন্ট। বিভিন্ন ধরনের যদি ইনফেকশন সাসপেক্ট করেন তাহলে আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, অ্যালার্জির ওষুধ দিতে পারেন, বা নাকের বিভিন্ন ধরনের ড্রপ, আপনি যেটা নাকের জায়গাটা বাড়ায়, নাকের ডিকনজেস্টেন্ট বিভিন্ন ড্রপ দিতে পারেন, স্টেরয়েড টাইপের স্প্রে দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের মিউকোলাইটিক ড্রাগস পাওয়া যায় যেটা আপনার মধ্যকর্ণের এই পানিটা বা আঠাটা এইটাই আপনার হরাইতে বা এখানকার সিলিয়ারি অ্যাকশনটাকে বাড়ানোর জন্য কাজ করে। ধরনের মিউকোলাইটিক বিভিন্ন ড্রাগ পাওয়া যায়, এটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি দেখলেন যে আপনি অ্যাডিকুয়েটলি তাকে হেয়ারিং ট্যাকটিক্স দিলেন, হেয়ারিং এইড ব্যবহার করলেন, মেডিকেল ট্রিটমেন্ট দিলেন, কিন্তু তারপরে বাচ্চা ভালো হলো না, সেক্ষেত্রে আপনাকে সার্জারিতে যেতে হবে। আমরা বিভিন্ন ধরনের সার্জারি করতে পারি, এটি নির্ভর করে যে আমরা কোন ধরনের সার্জারি করব, রোগ কি পরিমাণ হয়েছে বা কতটুকু তাকে ইম্প্যাক্ট ফেলেছে তার উপর ভিত্তি করে আমরা করতে পারি। আমরা যদি দেখি যে বাচ্চার কানে পানি জমেছে, সাথে তার নাকের যে অ্যাডিনয়েড, নাকের পিছনের যে মাংসটা বৃদ্ধি পেয়েছে, এই মাংসটা যদি অনেক বড় থাকে তাহলে আমরা অ্যাডিনয়েডটাকেও আপনাকে বা নাকের পিছনের মাংস বাড়াটাকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে, সাথে আপনার কানের ভিতর যে পানি জমা আছে সেটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আমরা যেটা করি যে কানের ভিতর দিয়ে আমরা এন্ডোস্কোপিক্যালি অথবা মাইক্রোস্কোপিক্যালি ভালো মতো কানের পর্দাটা দেখে ওইখানে একটা ছিদ্র করে শুধু যে আঠা বা পানি এটা আমরা বের করে দিতে পারি, সাকশন দিয়ে আঠা বা পানি বের করে দিতে পারি। যদি আপনার দেখি যে অ্যাডিনয়েডটা ওরকম বড় নয়, শুধু এটা বের করে দিলাম, এইবার আমরা দেখলাম যে না তার অ্যাডিনয়েড বড় আছে, সেক্ষেত্রে আমরা একই সাথে অ্যাডিনয়েডেরও অপারেশন করে দিতে পারি। আচ্ছা, আবার যাতে দীর্ঘমেয়াদী পানি না জমে, আবার নতুন করে জমে আবার বন্ধ না করতে পারে, আমরা কানের পর্দাটায় ছোট্ট একটি ছিদ্র করে ওইখান থেকে পানি বের করে ওইখানে গ্রোমেট নামে ছোট্ট এক ধরনের প্রস্থেসিস, যেটা একটা ডিভাইস, ছোট্ট একটা নলের মতো, সেটা আমরা কানের পর্দার উপর সেট করে দিব, যাতে করে কানের ভিতরে আপনার পানি জমবে, মানে পানিটা জমবে আবার ঠিক অটোমেটিক্যালি বের হয়ে যাবে। হ্যাঁ, আবার ওই দিক দিয়ে বের হয়ে যাবে। এবং আপনি মনে রাখবেন যে এই যে আমরা গ্রোমেট নামে যে যন্ত্রের কথা বলছি, ছোট্ট একটি যন্ত্র, এই যন্ত্র কিন্তু ওখানে পার্মানেন্ট থাকবে না। কানের যখন ফাংশনটা নর্মাল হয়ে যাবে, কানের ভিতর যখন আর পানি জমবে, অটোমেটিক্যালি 3 থেকে 6 মাসের ভিতর, ম্যাক্সিমাম 1 বছর, কিছু কিছু গ্রোমেট আছে 1 বছর পর্যন্ত, অটোমেটিক্যালি এটা বের হয়ে যাবে, মানে পর্দাটাও হিল হয়ে যাবে। পর্দাটাও আপনার যে আমরা ছিদ্র করে ওখানে গ্রোমেটটা দিয়েছিলাম ওই ছিদ্রটাও আর থাকবে না। এক্সেলেন্ট। হ্যাঁ, এমনকি পেশেন্টের পরিবার বা পেশেন্ট নিজে কেউ জানবেই না যে কখন তার আমরা গোমেটটা দিলাম, এই গোমেটটা কখন বের হয়ে গেছে, পেশেন্ট জানবে, কখন কোথায় পড়ে গেছে পেশেন্ট জানবেই না। তাহলে আমরা এটা করতে পারি, গোমেট দিতে পারি। আর এর বাইরেও আমরা এই যে গ্রোমেট দিলাম, তারপরে হচ্ছে অ্যাডিনয়েড সার্জারি করলাম, এর বাইরেও রিসার্চ চলছে যে আর আমরা কি করতে পারি, হিয়ারিং এইড দিলাম, আর আমরা কি করতে পারি। এখন একটা রিসার্চ চলছে, আমরা যদি নাকের পিছনে সমস্যা, কানে নাকের পিছনে যদি যেখানে অ্যাডিনয়েড আছে, যেখানে অ্যাডিনয়েডে বায়োফিল্ম তৈরি হয়, ব্যাকটেরিয়ার একটা স্তর তৈরি হয়, ওখানে যদি আমরা সারফেক্ট্যান্ট নামে এক ধরনের জিনিস আছে, ওইটা যদি আমরা দিতে পারি, বা এটা নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে বা ফিউচার গবেষণা হবে, এই সারফেক্ট্যান্টটা ওখানে আমরা যদি দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি এই যে কানের ভিতর যে ঠিক পানি বা আঠা বা আমরা যাই বলি তরল জমেছে, এটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। এটা নিয়ে গবেষণা চলছে। তো ডক্টর হাসান, আমি আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি ওএমই যে পেশেন্টদের, ওএমই পেশেন্টদের মায়েদের বা গার্জিয়ানদেরকে কি তথ্য দিতে চাচ্ছেন যে কিভাবে তারা ফাইনালি যে বুঝবে যে ওএমই একটা রোগ হয়েছে, তাকে ডক্টরের কাছে কি কখন নিতে হবে বা কি ট্রিটমেন্ট লাগবে, কখন কিভাবে কোন ডক্টরের কাছে যাবে, আপনি যদি বলতেন। হ্যাঁ, দেখুন, আমি সমস্ত কিছু আপনাকে আলোচনা করে দিয়েছি। সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে সিমটম বা লক্ষণগুলো অ্যানালাইসিস করতে হবে, যারা মায়েরা আছেন তারা বা বাবারা যারা আছেন, যারা কেয়ার গিভার যারা আছেন, প্রথমে বাচ্চার সিমটমগুলো আপনারা লক্ষ্য করবেন যে আমি যে সিমটমগুলোর কথা বলেছি এই সিমটম বাচ্চার ভিতর আসছে কিনা, বা বাচ্চা কানে শুনছে কিনা। কারণ কানে শোনা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার ক্রিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য বা অন্যান্য বিকাশ লাভের জন্য। সেই জন্য সিমটমগুলো লক্ষ্য করবেন। সিমটমগুলো যদি লক্ষ্য করেন তাহলে আপনারা ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ নেন
চিকিৎসক আমাদের দেশে তো প্রাইমারি এবং সেকেন্ডারি যে কেয়ার সেন্টারগুলো এগুলো এরকম ডেভেলপ নাই। বাইরের দেশগুলোতে প্রাইমারি যে সেন্টারগুলো আছে এইখানে আপনার রোগ সম্পর্কে তারা শুধু হিস্ট্রি নেয়, কাউন্সিলিং করে এবং নির্ণয় করে যে এই রোগটা হতে পারে। এরপরে যদি তারা মনে করে যে না এইটা ভালো ট্রিটমেন্ট ইন্টারভেনশনের দরকার, ভালো ট্রিটমেন্টের প্রয়োজন, তারা সেকেন্ডারি সেন্টারে পাঠায়। আমাদের দেশে যেটা নাই, সেকেন্ডারি আমাদের এখানে নেই। সেই জন্য আপনারা যেটা করবেন, আপনাদের যেটা উচিত হবে সেটা এই সিমটমগুলো লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার চিকিৎসক যদি দক্ষ হয় এবং তিনি যদি বিশেষজ্ঞ ডাক্তার হন, তিনি অবশ্যই ওএমই সাসপেক্ট করবেন এবং ওএমই সাসপেক্ট করে যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে অপারেশনের কথা বলবেন। যদি ওয়াচফুল ওয়েটিং মানে আপনি সতর্কতামূলক জাস্ট অবজার্ভ করে গেলেন 3 মাস বা 6 মাস অবজার্ভ করে যদি ভালো হয় এটার পরামর্শ দিবেন। এটা নির্ভর করবে আপনার রোগটা কোন মাত্রায় গিয়েছে, যে আপনি কি ওয়াচফুল ওয়েটিং এ ভালো হবেন নাকি আপনার সার্জারি প্রয়োজন হবে। তো যে কথা সবচাইতে গুরুত্বপূর্ণ, যদি কানে আঠা বা গ্লু যেটাই বলেন এটা যদি জমে, এই রোগ নিয়ে ভয়ের কিছু নাই। এই রোগ ট্রিটমেন্ট করলে পরিপূর্ণভাবে একেবারে 100% ভালো হওয়া সম্ভব এবং আপনাদের বাচ্চা, আমাদের বাচ্চারা তাদের পুনরায় তাদের শ্রবণ শক্তি আগের মতো ফিরে আসবে এবং তাদের স্কুল পারফরমেন্স বা ব্রেনের অন্যান্য বিকাশ এগুলো একেবারে স্বাভাবিক হবে। একেবারেই দুশ্চিন্তার কিছু নেই। আপনারা এই নিয়মগুলো মেনে চলেন, আশা করি আপনাদের বাচ্চারা সামাজিকভাবে মেধাগত দিক দিয়ে একটা আদর্শ প্রোডাক্টিভ জাতি হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।